বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন সমরেশ মজুমদারের জনপ্রিয়তম উপন্যাস কালবেলার পাঠ। পাঠ শুরু করার আগে প্রতিদিনের মতো আবার বলি, যে বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথমবারের জন্য এলেন তাঁরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, বন্ধুরা অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন, দিয়ে পাশে থাকা বেল আইকনটি এবং তার সঙ্গে অল অপশানটি অন করে দিন, যাতে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও সংক্রান্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন এবং পারলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। কেমন? এই কটি কথা বলে চলুন শুরু করা যাক আজকের পাঠ। সমরেশ মজুমদারের কালবেলা। সন্ধে পার হয়ে গেছে অনেকক্ষণ। সেটা পেরোলেই শান্তিনিকেতন শীতের কোলে মুখ লুকোয়। আজ মেলার মাঠে সারা রাতের উৎসব, কিন্তু এই শ্রীনিকেতনের পথে অথই ঘুম। এরকম একটা কাণ্ড এই শহরে হচ্ছে তা বোঝা যাবে না এ পথে হাঁটলে। রাস্তায় একটাও মানুষ নেই, আশেপাশের বাড়ির জানলা দরজা বন্ধ। অনিমেষের হাঁটতে খুব ক্লান্তি বোধ হচ্ছিল। পকেটে যা পয়সা আছে তাতে একটা রিক্সা অনায়াসেই করা যেতে পারে, কিন্তু সন্ধেবেলাতেই বোঝা গেছে শীতের রাত রিক্সায় চাপা কি বোকামি হবে। ঠান্ডাটা জোরে জোরে হাঁটলে কমে যায়, কিন্তু জোরে হাঁটার মতো মেজাজই আসছে না আজ। বারবার ঘুরে ফিরে মাধবীলতার মুখ ওর সামনে এসে দাঁড়াচ্ছে। স্ফীত অধর, মুদিত চোখ, এ অন্য মাধবীলতা। সমস্ত শরীর এখন সেই মাধবীলতার স্পর্শে আচ্ছন্ন। জীবনে এই প্রথমবার একটি নারী শরীরের রহস্যে আচমকা ঢুকে পড়ল। এখন বেরিয়ে এসেও মনে হচ্ছে কিছুই জানা হলো না, কিন্তু প্রথম অভিযানে রহস্যটুকু আর রইল না। শান্তিনিকেতনের রাস্তায় এই নির্জন রাতে হাঁটতে অনিমেষের মনে হলো আজ একটু আগে কোথায় যেন গিঁট পড়ল। দাদু, পিসিমা, বাবা কিংবা ছোটমা যে গিঁট দিতে পারেনি, রক্তের সম্পর্কে যে টান তাকে জড়াতে পারেনি, এখন যেন সেই অনুভব তাকে আচ্ছন্ন করছে। মনে হচ্ছে সে আর একা নয়। মাধবীলতা যতই বলুক এ ব্যাপারে অনিমেষের কোনো দায়িত্ব নেই, কিন্তু অনিমেষ সে কথা কিছুতেই মানতে পারবে না। না, কোনো অপরাধ বোধ নয়। পেছনে ছায়া রেখে হেঁটে যেতে ইচ্ছে হয় না, ছায়া থাকবে পায়ের তলায়। বোলপুর কোঅপারেটিভ স্টোর্সের সামনে গিয়ে সে যখন পৌঁছালো তখন কুয়াশারা হিম হয়ে ঝরছে। অনুমানে বোঝা যায় গোয়ালপাড়ার রাস্তাটা বাঁ দিকে, তবু কাউকে জিজ্ঞাসা করে নেওয়া দরকার। সে দেখল একটা খালি রিক্সা বেশ কুঁড়েমি করে বাঁ দিক থেকেই আসছে। ওকে দেখে লোকটা থামল। মেলায় যাবেন বাবু? অনিমেষ ঘাড় নাড়ল। না, গোয়ালপাড়ায় যাবার রাস্তা এদিকে। লোকটা নীরবে ঘাড় নাড়ল, তারপর প্যাডেল ঘুরিয়ে মেলার দিকে গেল। বোধহয় এত রাতে সে গোয়ালপাড়ায় যেতে রাজি নয়। দুপাশের বাড়িগুলো ঘুমুচ্ছে। সুন্দর রাস্তাটা দিয়ে হাঁটতে গিয়ে অনিমেষের মনে হলো এখন যদি কেউ ওকে প্রশ্ন করে কী কারণে সে গোয়ালপাড়া যাচ্ছে, তাহলে উত্তর দেবার কিছু থাকবে না। সুভাষদার কথা মতো যদি পুলিশ সতর্ক থাকে তাহলে এই পথেই তার ধরা পড়ে যাবার সম্ভাবনা থাকছে, কারণ সে ছাড়া যখন আর কোনো মানুষকে দেখা যাচ্ছে না তখন অনিমেষ দাঁড়িয়ে পড়ল। অথচ
চোখের সামনে অন্য কোনো পথও দেখা যাচ্ছে না। সরাসরি হেঁটে যাওয়ার মধ্যে বেহিসেবি ঝুঁকি আছে। অন্তত রাস্তার একধার দিয়ে হাঁটতে লাগল। বেশ কিছুটা যাওয়ার পর দুপাশের ঘরবাড়ি কমে এসে খোলা মাঠ দেখা দিল। পিচ ফুরিয়ে গিয়ে কাদামাটির পথ এখন পায়ের তলায়। বাঁদিকে দূরে কালো জঙ্গলের রেখা। একটা সাঁকো মতো পেরিয়ে অনিমেষ থমকে দাঁড়াল। এবার পথটা দুভাগ হয়ে গেছে। একটা গেছে সোজা, অন্যটা ডান দিকে নালার পাশ ধরে এঁকে বেঁকে ওপরে উঠে গেছে। তালগাছের মতো নখ লম্বা একহারা গাছ ঝাপসা আকাশের পটভূমিকায় চোখে পড়ছে। এতক্ষণ আকাশে এক ধরনের ঘোলাটে আলো ছিল, কিন্তু এখন কুয়াশারা যত ঘন হচ্ছে তত সেটা হারিয়ে যাচ্ছে। বেশি দূর তো বটেই, কাছের জিনিস ভালো করে নজরে পড়ে না, সব ঝাপসা। এবং এই ফাঁকা আকাশের নিচে দাঁড়িয়ে হঠাৎ সমস্ত শরীর ঠকঠক করে কাঁপতে লাগল অনিমেষের। নিজের দাঁতের ওপর কর্তৃত্ব হারিয়ে গেল হঠাৎ। দুটো পথের কোনটি গোয়ালপাড়ায় গেছে? নিজের ওপর তার খুব রাগ হচ্ছিল। বিকেলে স্থানীয় বাসিন্দাদের কাছে এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে রাখা উচিত ছিল। চারপাশে ফাঁকা, শীতের কামড় খুব। অনিমেষ একটা গলা শুনতে পেল। কেউ গান গাইতে গাইতে আসছে। চমৎকার গলায় শ্যামা সঙ্গীত গাইছে কেউ। অনিমেষ নিজেকে আড়াল করার কোনো উপায় না দেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। একটু বাদেই লোকটা সামনে এসে ওকে দেখে গান থামালো। তারপর জিজ্ঞাসা করল, মানুষ মনে হচ্ছে? অনিমেষ ওকে দেখে আশ্বস্ত হল। লোকটি ওর মাথা থেকে পা পর্যন্ত বারংবার দেখছে দেখে সে হেসে বলল, গোয়ালপাড়া কোন দিকে? উদ্দেশ্যটা কি? অনিমেষ বুঝল লোকটি মাতাল। পুলিশের চরও হতে পারে, কিন্তু এখন তো কিছু করার উপায় নেই। তবু রহস্য করে সে বলল, দুটো রাস্তা তো, কোনটা কোন দিকে তাই জানতে চাইছি। সঙ্গে সঙ্গে মাথা নেড়ে উঠল লোকটা। বাবা, ফাঁকি দিয়ে পথ জেনে নেওয়া হচ্ছে। ঠিক রাস্তা জানতে পারে না বলেই তো মানুষ মরে। মেলা থেকে? অনিমেষ ঘাড় নাড়ল। খবর কে দিল? কিসের খবর? জ্ঞান দেখি টনটনে, মচকায় কিন্তু ভাঙে না। আরে বাবা, মায়েদের কাছে পোয়াতিদের লজ্জা করার কিছু নেই। চলুন, আমিও যাচ্ছি। গোয়ালপাড়ায়? আবার কথা? কিন্তু রাত হলো কত? বেশি মাল না নিলে তো আর সুঁড়ির ছেলে দোকান খুলবে না। 10টায় বন্ধ করে। আজ মেলা বলে যদি... তা আপনি নতুন লোক, আপনাকে দেখিয়ে মন ভজানো যাবে। লোকটা হাঁটা শুরু করল, পেছনে অনিমেষ। তবু সন্দেহ, তাই জিজ্ঞাসা করল, আপনি কি গোয়ালপাড়ায় যাচ্ছেন? আর কোথায় যাব বাবা? আমার মক্কা বলো আর কাশি বলো, তাহলে ওই গোয়ালপাড়া। এত বড় দিশি মালের কারখানা বীরভূমে কটা আছে? না, ভেজাল পাবে না। কেউ মাল খেয়ে মরেনি আজ পর্যন্ত। না খেয়ে মরেছে। না খেয়ে? আমার বন্ধুরা কেউ মাল খায় না। বাপ মা ভাই কাকা কেউ না। কিন্তু অর্ধেক লোক টেসে গেছে এর মধ্যে। আমি শালা মাল খেয়ে চলে বেড়াচ্ছি। আপনার বাড়ি ওখানেই? অনিমেষ এতক্ষণে লোকটাকে বুঝে নিয়েছে। সে ভাব জমাবার চেষ্টা করল। লোকটা প্রথমে কোনো উত্তর দিল না। গুম হয়ে জোরে জোরে হাঁটতে আরম্ভ করল। পরিবর্তনের কারণ অনিমেষ বুঝতে পারছিল না। দরকার নেই বেশি কথা বলে। একবার গ্রামটা চোখে পড়লেই সরে পড়বে সে। বেশ কিছুক্ষণ চুপচাপ হেঁটে লোকটা নিজের মনেই বলল, এ শালা আমার চেয়ে বড় মাতাল। মেলা থেকে ঠিক গন্ধে গন্ধে ছিটকে এসেছে। আবার বলে কি না ওটা আমার বাড়ি কি না। মালখানাকে যে বাড়ি বানায় সে শালার সঙ্গত করতে নেই। অনিমেষের হাসি পাচ্ছিল কথাগুলো শুনে। সে চট করে জিজ্ঞাসা করল, কেন?
বড় মাতাল ছোট মাতালের মাথায় হাত বোলায়, আমার পয়সায় মাল খাওয়ার মতলব। লোকটা আরও জোরে পা চালালো। অনিমেষ ইচ্ছে করে দূরত্ব বাড়িয়ে নিল। লোকটা পড়িমড়ি করে ছুটছে। ক্রমশ একটা গ্রামের আদল নজরে এলো। অন্ধকারে আবছা ঘরবাড়ি। গ্রামের গায়ে এসে অনিমেষের খেয়াল হলো সেই মাতাল লোকটা উধাও হয়ে গেছে। কাছাকাছি তার অস্তিত্ব নেই। মাতালরা নাকি নেশার সময় খুব উদার হয়। এই লোকটি সেরেফ খাওয়াতে হবে ভেবে এমন করল। কাঁচা লাল মাটির পথ, মাটির ঘরদোর, গ্রামে ঢুকে অনিমেষ চমক খেল। সেই ছেলেবেলা থেকে বাংলাদেশের যে গ্রামের ছবি বইয়ে দেখে আসছে তাই এখন চোখের সামনে। এই ছবির সঙ্গে উত্তর বাংলার গ্রামের কোনো মিল নেই। অবশ্য এখন এই রাতে ঘরে বাইরে কোনো মানুষ নেই, যেন একটা পরিত্যক্ত গ্রামে সে একা হাঁটছে। নির্দেশ মিলিয়ে মিলিয়ে সে সঠিক বাড়ির সামনে গিয়ে উপস্থিত হতেই সিটি শুনতে পেল। অনিমেষ এই গোপন ইশারাটির হদিশ জানে। এই সময় যা করা উচিত তাই করল সে। ভোর রাতে সভা ভাঙল। নির্বাচন সামনে, সেটা বয়কট করার জন্য সাময়িক প্রচার করতে হবে। দলনেতারা আশঙ্কা করছেন কংগ্রেস নয়, সিপিএম থেকেই তাদের উৎখাত করার চেষ্টা করা হবে। অর্থাৎ এখন ঘরে বাইরে যুদ্ধ। যতটা সম্ভব বেশি ক্যাডার বাড়াতে হবে। দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্পষ্ট হল। জনসাধারণের ক্ষতিকর মানুষ যেমন জোদ্দার, সুদখোর ইত্যাদিদের প্রয়োজনে শেষ করে দেওয়া হবে। সাধারণত এরা পুলিশ এবং সরকারের সমর্থনপুষ্ট। এইসব মানুষের হাত থেকে সাধারণ মানুষ রেহাই পেলে দলের প্রতি সমর্থন বাড়বে, আর দেশ জুড়ে অস্থিরতা সৃষ্টি করলে খুব স্বাভাবিকভাবেই শাসন ব্যবস্থার ঠুনকো কাঠামোটা ভেঙে পড়বে এবং বিপ্লবের প্রসন্ন সময় উপস্থিত হবে। দ্বিতীয় সিদ্ধান্ত, কতগুলো পুরনো বস্তাপচা সেন্টিমেন্ট যা কিনা বুর্জোয়া মানসিকতা প্রসূত, সেগুলো সম্পর্কে জনসাধারণকে মোহমুক্ত করতে হবে। রেনেসাঁর কাল যাকে বলা হয়, সেই সময় এবং তারপর থেকে যাদের মহান বলে চিহ্নিত করা হয়েছে, দেশের নানা জায়গায় ঘটা করে মূর্তি স্থাপন করা হয়েছে, তাদের অধিকাংশই সেই সম্মানের যোগ্য ছিলেন না। বুর্জোয়া শক্তিগুলো দেশের মানুষকে মোহগ্রস্ত করে রাখার জন্যে তাদের ব্যবহার করেছে। তাই সাংস্কৃতিক বিপ্লবের সূচনা রাজনৈতিক বিপ্লবের পাশাপাশি শুরু করা দরকার। বাঙালির ইতিহাস বড়জোর 150 বছরের। খুব বেশি দূর নয়, পলাশির যুদ্ধের সময় বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে একটি বাঙালিও উপস্থিত ছিলেন না। এমনকি সিপাহী যুদ্ধের সময় সারা দেশ যখন আলোড়িত, তখন কোনো বাঙালির নাম শোনা যায়নি। প্রথম বাঙালি যিনি আমাদের সামনে নিজের কৃতিত্বে উঠে এসেছেন, তিনি কি রামমোহন রায়? ইতিহাস প্রতাপাদিত্যের কথা বলে, কিন্তু ভদ্রলোক একজন লেঠেল সর্দার ছাড়া অন্য কিছু ছিলেন না, এবং তার বাঙালিত্ব নিয়েও সন্দেহ আছে। এদেশের রাজারা, কুচবিহার বা বর্ধমান, এরা কেউ বাঙালি নন। কৃষ্ণচন্দ্র রায় একজন বড় জমিদার ছাড়া কিছু নন। অর্থাৎ 150 বছর আগে আমাদের চতুর্থ পূর্বপুরুষ মাথায় গামছা বেঁধে হয় চাষ করতেন কিংবা সেই চাষ তদারক করতেন। আমাদের যা কিছু বলবোলা শুরু হয়েছে রবীন্দ্রনাথ থেকে। অর্থাৎ বাঙালির কোনো ধারাবাহিক ইতিহাস নেই। 100-150 বছরের হঠাৎ উঠতি জাতির ফুটুনি তাই চোখে পড়ার মতো। স্রেফ একদল নিরক্ষর চাষি, জেলে কিংবা কুচুটে ব্রাহ্মণ এতকাল নিজেদের মধ্যেই খেয়োখিয়ি করছিল। ইংরেজ আসার পর অব্রাহ্মণরা তাদের চাটুকারিতা করার জন্য ইংরেজি শিখে নিলেন চটপট। এই বিদ্যা চাকরি পেতে সুবিধে দিল। ব্রাহ্মণরা নিজেদের গোঁড়ামিতে কিছুদিন ইংরেজদের থেকে দূরে সরে থাকার পর দেখল, এতকাল যাদের তারা ধর্মের ভয় দেখিয়ে দাবিয়ে রেখেছিল, তারা অবস্থাপন্ন হয়ে যাচ্ছে চটপট ইংরেজি শিখে। শেষ পর্যন্ত তারাও লাইন ধরল। ফলে এতকালের মরে থাকা একটি জাত রাতারাতি চাকর হয়ে গেল। তা এইরকম একটা জাত থেকে যখন দেশবন্ধু চিত্তরঞ্জন কিংবা বিদ্যাসাগর উঠে আসেন, তখন তাদের অস্বীকার করা কি যায়? হয়তো মাত্র 150 বছর আমরা মানুষ হয়েছি, কিন্তু এই সময়ের মধ্যে শিল্প সংস্কৃতিতে আমরা অনেকের সঙ্গে পাল্লা দেবার মতো উপযুক্ত হতে পেরেছি। এখন প্রশ্ন,
যে শিল্প সংস্কৃতির কথা এতকাল আমরা জানি তার সম্যক চেহারাটা সাধারণ মানুষের কতটা উপকারে লাগছে। অনিমেষ এ ব্যাপারে একমত যে বড় মানুষদের তৈরি এই সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো যোগ নেই। আকাদেমিতে যেসব কৃষি বিপ্লবের নাটক হয় তা যদি গ্রামে দেখানো হয়, সত্যিকারের কৃষকরা ক্যারিকেচার দেখছে বলে হেসে গড়িয়ে পড়বে। তাই এই ব্যবস্থার পরিবর্তন দরকার। হয়তো তার মন সব কিছুতেই সায় দিচ্ছে না, কিন্তু বৃহৎ কিছু ফল লাভের জন্যে সামান্য ভুলগুলো সম্পর্কে অন্ধ হয়ে থাকা ভালো। ইতিহাস একটু অন্যরকম করে লেখা দরকার। ইংরেজরা আমাদের মানুষ করেছে, এটা সূর্যের মতো সত্য। ওরা আসার পর আমরা জীবনযাপন ও যৌন কাজের বাইরে অন্য কিছু জগতের কথা ভাবতে শিখলাম, কিন্তু তার বদলে গোলামিটাও রক্তে ঢুকে গেল। প্রিন্স দ্বারকানাথ পাল্লা দিয়েছেন ওদের সঙ্গে, জয়েন্ট স্টক কোম্পানি খুলেছেন, ব্যাংক স্থাপন করেছেন ইংরেজদের কাছে জেনে, এবং মদ খেয়েছেন ও মেম সাহেবের কাছে প্রণয় জেনেছেন। ফলত তিনি প্রিন্স। বিদ্যাসাগর কিংবা রামমোহন যতই বাঙালিয়ানা চাপাই না কেন, তাদের চরিত্রে ইংরেজি শিক্ষা মেরুদণ্ডের মতো কাজ করেছে। ফলে ইংরেজরা চলে যাওয়ার পর আমরা পিতৃমাতৃহীন হয়ে গেলাম। ভারতবর্ষের মানচিত্রে কোনো স্থান রইল না বাঙালির। ওদিকে ঊষর মরুভূমির মানুষ, রাজস্থানী কিংবা পার্সি সিন্ধিরা ইংরেজের চাকর না হয়ে তাদের মন জুগিয়ে ব্যবসা শুরু করেছিল। ইংরেজ চলে যাওয়ার পর দেশটা তাই ওদের হাতেই চলে গেল। রবীন্দ্রনাথ যদি এদেশে না জন্মাতেন তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হতো। এই মানুষটি নিজে বীজ সৃষ্টি করে তা থেকে বিরাট মহীরুহ দাঁড় করিয়ে গেলেন একা। অবশ্যই বিবেকানন্দের নাম তার পাশে উচ্চারণ করা যায়, এবং এই দুজন ব্যতিরেকে বাকিটা সব অন্ধকার। শ্রীহট্টের মানুষ চৈতন্যদেব যে ধর্মবিশ্বাসে বাঙালিকে উদ্বেলিত করেছিলেন তার ব্যবহারিক মূল্য কতটুকু? নদিয়া থেকে উড়িষ্যায় চলে যেতে হয়েছিল সম্পূর্ণ ব্যক্তিগত উন্মাদনায়। তাহলে তবে ওই ঈশ্বরমুখী মানুষটিকে নবজাগরণী প্রতীক বলে ঐতিহাসিকরা আমাদের আফিং খাইয়ে যাচ্ছেন। অনিমেষ সভার শেষে সরাসরি কিছু নির্দেশ জেনে নিল। এখন আর কোনো কুণ্ঠার সময় নয়। খুব শিগগির একটা স্কোয়াড যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্রে গেরিলা ট্রেনিংয়ের জন্যে। কিছু কিছু অস্ত্র যাতে ঠিক সময়ে পৌঁছে যায় তার আয়োজন হচ্ছে। এসবের জন্যে যে অর্থ প্রয়োজন তার ব্যবস্থা অনিমেষদেরই করতে হবে। মিটিংয়ের পর সুভাষদার সঙ্গে যখন কথা বলার জন্য অনিমেষ উঠে দাঁড়ালো, ঠিক তখনই লোকটার দিকে তার নজর পড়ল। এতক্ষণ এই বড় ঘরটায় এত লোকের মধ্যে সে খেয়াল করেনি। দেখে হতবাক হলো সে। লোকটারও প্রায় সেই অবস্থা। তারপর চট করে নিজেকে সামলে লোকটা বলল, মালফাল খাইনি বুঝতেই পারছেন, আমিও সেটার সন্ধানে এখানে আসেনি, তাও দেখছেন। আরে বাপ, আমি তো মশাই আপনাকে দেখে খুব ঘাবড়ে গিয়েছিলাম। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবলাম এ শালা নিশ্চয়ই খেচড়া। কি করে কাটানো যায় তাই ছিল আমার ধান্দা। অনিমেষ হাসল। আপনি না এলে আমার এখানে আসতে একটু অসুবিধা হতো, তবে খুব চমকে দিয়েছেন কিন্তু। এই সময় সুভাষদা ওদের কাছে এলো। অনিমেষ, তুমি কি আজই ফিরে যাচ্ছ? তাই তো ইচ্ছা আছে। হ্যাঁ, তোমার কলকাতায় না যাওয়াই ভালো। কিভাবে ফিরবে ঠিক করেছ? দুপুরের ট্রেন ধরব। এই সময় লোকটা বলল, যাবেন কোন দিকে? সুভাষদা বলল, ও আপনিও তো নর্থ বেঙ্গলে যাবেন, একসঙ্গে যেতে পারেন আপনারা। অনিমেষ জিজ্ঞাসা করল, আপনি নর্থ বেঙ্গলে কোথায় যাবেন? রায়গঞ্জ। আপনি? শিলিগুড়ি। বাহ, গুড। লোকটা হাসল। কিন্তু ট্রেনে না যাওয়াই ভালো। তাহলে কিসে ফিরবেন? সে ব্যবস্থা করেছি। বোলপুরে একটা লরি এসেছে কুচবিহার থেকে, সেটা আজ সকালেই ফিরবে। ওটাতেই এলাম, ওটাতেই যাব। আপনার সঙ্গে গেলে জায়গা হবে? সারা ভারতবর্ষকে সঙ্গে নিয়ে যেতে চাইছি, আর আপনি তো মশাই মোটে 50 কেজির লোক, হবে না? লোকটা অনিমেষের সঙ্গে হাত মেলালো। এখন বাইরে প্রচণ্ড কুয়াশা, চারধার সাদা হয়ে গেছে। মাথার উপর আকাশটা তাই ঘোলাটে, এমনকি শুকতারা পর্যন্ত দেখা যাচ্ছে না। ওরা ছোট ছোট দলে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল।
সুভাষ, অনিমেষ এবং সদ্য পরিচিত মানুষটি চুপচাপ গ্রামের বাকি পথটুকু পার হয়ে একটা ছোট্ট নদীর কাছে এলো। এটা ওরা যেদিক দিয়ে গ্রামে ঢুকেছিল তার বিপরীত দিক। এ গ্রামে শীতকাল বলেই হয়তো কোনো কুকুর এই ভোররাতে ডাকছে না, কোনো মানুষ পথে হাঁটছে না। লোকটা বলল, আমি কিন্তু গুল মারিনি, এখানকার দিশি মদের দোকান খুব বিখ্যাত। আপনি জানলেন কি করে? অনিমেষ জিজ্ঞাসা করল। জেনে নিয়েছি। এই যে নদী, এটা ডিঙিয়ে আলপথ দিয়ে কিছুটা গেলে যে গ্রামটা পড়বে তার নাম তালতোড়। ওটা ছাড়িয়ে আরেকটু হাঁটলেই কোপাই। লোকটার পেছন পেছন নদী পার হলো ওরা। প্রচণ্ড ঠান্ডা জল। সুভাষ বলল, আপনি যখন সব জানেন তখন গাইড হয়ে আগে আগে হাঁটুন, আমরা পেছনে আসছি। লোকটা মাথা নাড়ল। তা কেন, একসঙ্গে পা ফেলি, আসুন। সুভাষ বিরক্ত হল। দূর মশাই, এতদিন পর এর সঙ্গে দেখা হলো, দুটো ব্যক্তিগত কথাও তো থাকতে পারে, বুঝছেন না কেন? লোকটা বলল, তা তো বটে, বলে একটু এগিয়ে হাঁটা শুরু করল। অনিমেষ অনেক দূরে গ্রাম দেখতে পাচ্ছিল। এদিকটায় শুধু মাঠ আর মাঝে মাঝে ঝোপঝাড়। শীতের সময় বলেই বোধহয় এখনও অন্ধকার হালকা হয়নি। সুভাষ কিন্তু অনিমেষের সঙ্গে কথা বলছিল না। ব্যাপারটা বুঝতে না পেরে অনিমেষ বলল, সেই প্যাকেটটা নিতে আমার সঙ্গে যেতে হবে তো? সুভাষ মাথা নাড়ল। না, ওটা ফিরিয়ে দিতে হবে না। কি আছে ওতে? অনিমেষ বুঝতে পারছিল না। রিভলভার, বলে সুভাষ কাঁধের ঝুলি থেকে একটা ছোট অস্ত্র বের করে অনিমেষকে দেখালো। ঠিক এই রকম। তারপরই অনিমেষকে একদম পাথর করে দিয়ে সামনে গুলি ছুঁড়ল। অনিমেষ দেখল চলতে চলতে সেই মুহূর্তে লোকটা ওদের দিকে মুখ ঘুরিয়েছিল এবং গুলিটা সরাসরি তার বুকে বিদ্ধ হতেই সে যেন কিছুটা শূন্যে উঠে গিয়ে মাটিতে গড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ওর শরীরের কাছে ছুটে গেল সুভাষ। লোকটার ডান পকেটে একটা ছোট অস্ত্র ছাড়া কিছু পাওয়া গেল না। তখনও গুলির শব্দ সেই নির্জন রাতের ফাঁকা মাঠে গড়িয়ে গড়িয়ে আকাশের দিকে যেন এগিয়েই যাচ্ছে। অনিমেষ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে ধাতস্থ হবার আগেই সুভাষ উঠে দাঁড়িয়ে বলল, দৌড়ে চলো। ঠিক খেয়াল নেই কতটা পথ, কিভাবে ওরা পেরিয়ে এসেছে। শান্তিনিকেতনে ঢোকার মুখে সুভাষ পা থামালো। অনিমেষের চোখের সামনে তখনও যেন সেই শরীরটা মাটিতে পড়ে ছটফট করছে। এভাবে আচমকা হত্যা করার কোনো কারণ সে খুঁজে পাচ্ছিল না। লোকটি তাদের দলের না হলে এই গোপন মিটিংয়ে প্রবেশ করার সুযোগ পেল কি করে? তাহলে সুভাষ বলল, ভোর হয়ে আসছে, তুমি ফিরে যাও। অনিমেষ সরাসরি প্রশ্ন করল, লোকটা কি অন্যায় করেছিল? সুভাষ বলল, কথা বলার বেশি সময় নেই। ও পুলিশের চর, আমাদের সঙ্গে কাজ করার ভান করে এসেছে। আমি জানি ও ট্রেনেই এসেছে, ট্রেনে যাবে। লরির ব্যাপারটা স্রেফ বানানো। তোমাকে কিংবা আমাকে আজ শ্রীঘরে ঢুকতে হতো। অনিমেষ বলল, আমি ভাবতে পারছি না। সুভাষ বলল, চোখ কান খোলা রাখো অনিমেষ। যখনই বুঝবে কেউ পথের বাধা হচ্ছে তখনই তাকে সরিয়ে দেবে। সেন্টিমেন্ট মানুষকে সবসময় দাম দিতে বাধ্য করে। লোকটার সম্পর্কে আজ বিকেলেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। যা হোক, আমি এখান থেকেই চলে যাচ্ছি। তুমি পুল পেরিয়ে ডান দিকের রাস্তাটা ধরো। কিন্তু প্যাকেটটা? বললাম তো, ওটা তোমার জন্যে। গুলি লোড করাই আছে, সঙ্গে একটা কাগজে ডেমনস্ট্রেশন দেওয়া আছে। আবার দেখা হবে। সেই ফিকে চাঁদের আলোয় অনিমেষ সুভাষকে উল্টো পথে হাঁটতে দেখল। তারপর দ্রুত পা চালালো শ্রীনিকেতনের দিকে। কনকনে ঠান্ডাতেও এখন আর অনিমেষের শীতবোধ ছিল না। হিমে স্নান করা বাড়িগুলোর কাছে এসে অনিমেষ একবার দাঁড়াল। হঠাৎ প্রচণ্ড ক্লান্ত লাগছে, নাক দিয়ে জল গড়াচ্ছে, নাক মুখ বরফের মতো ঠান্ডা। সমস্ত এনার্জি যেন শরীর থেকে নিংড়ে নিয়েছে রাতটা। পূবের আকাশ এখন ঈষৎ লালচে। বাগান পেরিয়ে সে খিড়কি দরজার কাছে এসে দেখল সেটা বন্ধ। কয়েকবার আস্তে শব্দ করলেও ভেতরে কারো সাড়া পাওয়া গেল না। বাড়িটা যেন নিঝুম হয়ে আছে। হঠাৎ অনিমেষের মনে হলো সে মাধবীলতার কাছে আর কখনোই পৌঁছতে পারবে না।
অন্যের গড়া দুর্গে মাধবীলতাকে রেখে বেরিয়ে গেলে ফিরে এসে কখনোই আর দরজাটা খোলা পাবে না। ব্যাপারটা ভাবতেই হিম যেন বুকে ছড়ালো। সে খুব জোরে আঘাত করতে লাগলো দরজায়। এখন এই কাক ভরে এই শব্দ চতুর্গুণ হলেও তার কোনো প্রতিক্রিয়া বোঝা যাচ্ছে না। হতাশ অনিমেষ ভেতরে পায়ের আওয়াজ পেল। এবার দরজা খুলল মাধবীলতা। তার চোখে মুখে উদ্বেগ। নিচু গলায় জিজ্ঞাসা করল, কি হয়েছে? অনিমেষ উত্তর না দিয়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে মাধবীলতার হাত নিজের দুহাতে টেনে নিল। মাধবীলতা বলল, ও মা, তুমি একদম জমে গেছো, এসো তাড়াতাড়ি ভেতরে এসো। চাতালের পাশে সবকটা দরজা বন্ধ। দারোয়ানটার ঘুম ভাঙার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বন্ধ ঘরের উত্তাপ বড় আরামের। অনিমেষ সরাসরি খাটে গিয়ে বসে জিজ্ঞাসা করল, তুমি ঘুমোওনি? মাধবীলতা ঠোঁট টিপে মাথা নাড়ল। তারপর জিজ্ঞাসা করল, কি হয়েছে? কিছু না। অনিমেষ সহজ হবার চেষ্টা করছিল। তোমাকে অসুস্থ দেখাচ্ছে, শুয়ে পড়ো। শুয়ে আর কি হবে? একটু বাদেই তো বের হতে হবে। তুমি কি আজই ফিরে যাবে? হ্যাঁ। ট্রেন কখন? বোধহয় 12টা। তাহলে তো অনেক দেরি আছে। অনিমেষ মাধবীলতাকে পূর্ণ চোখে দেখল। তারপর বলল, তোমার কিছু বলার নেই? না, তুমি ভালো থেকো, শুধু এইটুকু। বালিশে মাথা রেখে অনিমেষ চোখ বন্ধ করল। মাধবীলতা এসে ওর পাশে বসল। বসে বলল, তোমাকে কিন্তু আজ অন্যরকম দেখাচ্ছে। একটা লোককে চোখের ওপর মরে যেতে দেখলাম। সে কি? কেন? লোকটা বিশ্বাসঘাতকতা করছিল। লতা, জানি না তোমার সঙ্গে আমার আবার দেখা হবে কিনা। বোধহয় দেখা না হওয়াই ভালো। কেন? তোমায় দেখলে আমি ভীষণ দুর্বল হয়ে পড়ি। জানতাম না তো। আজ ফিরে এসে দরজা বন্ধ দেখে সেটা অনুভব করলাম। আমি দূরে থাকলে মনে হয় তুমি আমার জন্যেই আছো, কিন্তু কাছে এলেই ভয় হয় যদি হারিয়ে যাও। মাধবীলতা ধীরে ধীরে ওর মুখ অনিমেষের গালের ওপর রাখল। দুহাতে অনিমেষের মাথা আঁকড়ে ধরে নিজের শরীরের তাপে অনিমেষের শীতলতা ঢেকে দিয়ে বলল, আমি আছি, আমি থাকব। 10টা নাগাদ ওরা টাকা পয়সা মিটিয়ে বেরিয়ে এলো। রিক্সা নিল না ওরা। জিনিসগুলো দুহাতে বয়ে বড় রাস্তায় চলে এলো। বেরুবার আগে মাধবীলতা প্যাকেটটা বের করে জিজ্ঞাসা করল, সেই ভদ্রলোক তো এলো না? অনিমেষ হাত বাড়িয়ে প্যাকেটটা নিল। ওটা আমার জন্যে। কি আছো জানো এতে? মাধবীলতা ঘাড় নাড়ল। রিভলভার। অনিমেষ সযত্নে জিনিসটাকে লুকিয়ে রাখল। আর রাখতে গিয়ে ওর মনে পড়ে গেল। বড় রাস্তায় এসে সে জিজ্ঞাসা করল, আমার জিনিসপত্র ওরা হোস্টেল থেকে এসে তোমার কাছে পৌঁছে দিয়েছিল না? হ্যাঁ। সেগুলো ঠিক আছে? কেন? আমি একটা জিনিস একদম ভুলে গিয়েছিলাম। 2টো প্যাকেট আমার কাকা আমাকে দিয়েছিলেন দুজনকে দেবার জন্যে। মনেই পড়ছে না ওগুলো নিয়ে আমি কি করেছি। তুমি কি ছোট 2টো প্যাকেট ওগুলোর মধ্যে পেয়েছো? না তো। কি আশ্চর্য! তাহলে গেল কোথায় ওগুলো? খুব দরকারি কিছু? জানি না, আমাকে পৌঁছে দিতে দেওয়া হয়েছিল। যা, খুব খারাপ লাগছে। তাহলে আমি ভালো করে খুঁজে দেখব। দেখো তো। ওরা খানিকটা এগোবার পর মাধবীলতা বলল, শোনো, আমার মনে হচ্ছে তোমার একা ট্রেনে ওঠা উচিত হবে না। কিছু হবে না। হলে কিছু করার থাকবে না। আজ কাকে মেরে ফেলা হয়েছে তার খবর পুলিশ পেলে নিশ্চয়ই হাওয়া খুব গরম হবে। অনিমেষ দাঁড়ালো। ঠিক বলেছ। তাহলে কি করা যায়? আমি তোমার সঙ্গে যাব। পাগল, তোমার স্কুল আছে না? থাক, কিন্তু তুমি সঙ্গে থাকলে কি লাভ হবে? স্বামী স্ত্রী দেখলে পুলিশ সন্দেহ করবে না? অনিমেষ মাধবীলতাকে দেখল।
একটা খালি রিক্সা দেখতে পেয়ে মাধবীলতা ততক্ষণে সেটাকে থামিয়েছে। ওটাতে চেপে মাধবীলতা আঁচলটা মাথায় তুলে দিল। সামান্য একটু কাপড়ের আড়াল, কিন্তু অনিমেষের মনে হলো পৃথিবীর সব সৌন্দর্য এর কাছে মুহূর্তেই ম্লান হয়ে গেল। মাধবীলতা নিঃশব্দে অনিমেষের হাতে চিমটি কাটল। এই, কি দেখছ? অনিমেষ মুখ ফিরিয়ে নিল, কোনো কথা বলল না। মাধবীলতা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে ছোট একটা নিঃশ্বাস ফেলল। অনিমেষের বুকের ভেতর একটা লোহার বল গড়াচ্ছিল। অনেক কষ্টে নিজেকে সংযত রাখছিল সে। বাসস্ট্যান্ডের পাশ দিয়ে যেতে যেতে অনিমেষ রিক্সাওয়ালাকে থামতে বলল। ঠিক সামনেই একটা বাস দাঁড়িয়ে আছে, ওপরে লেখা সাঁইথিয়া। রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করে সময়টা জেনে নিল অনিমেষ। সাঁইথিয়া যেতে যে সময় লাগবে তাতে নিশ্চিতভাবেই সেখান থেকে ট্রেনটা ধরা যাবে। সাঁইথিয়া স্টেশনে নিশ্চয়ই কোনো বিপদের ঝুঁকি নেই। মাধবীলতা জিজ্ঞাসা করল, কি হলো? বাসে সাঁইথিয়া যাব। তুমি ঠিকই বলেছ, রিস্ক নিয়ে কোনো লাভ নেই। তুমি কি চাইছো আমি তোমার সঙ্গে না যাই? হ্যাঁ। কেন? তুমি জানো লতা। অনিমেষ আর কথা বাড়াল না। চট করে সাঁইথিয়ার বাসটায় উঠে জায়গা খুঁজতে লাগল। একদম পেছনের দিকে একটা সিট পাওয়া গেল। ব্যাগটা সেখানে রেখে নেমে এসে দেখল মাধবীলতা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। রিক্সাটা তখনও চলে যায়নি। ঠিক সেই সময় আরেকটা প্রাইভেট বাস এসে স্ট্যান্ডে দাঁড়ালো। ওপরে সাদা কাগজে স্টেশন শব্দটা লেখা, তার নিচে শান্তিনিকেতন, কলকাতা। কন্ডাক্টর তার দরজায় দাঁড়িয়ে চেঁচাচ্ছে, বর্ধমান, কলকাতা। অনিমেষ বলল, চমৎকার, কি সুন্দর ব্যবস্থা হয়ে গেল। তোমার আর ট্রেনে করে ফিরে দরকার নেই। নিশ্চয়ই স্টেশনে লোক পিলপিল করছে। এই বাসটার খবর পেলে আর দেখতে হবে না। উঠে এসো চটপট। মাধবীলতার জিনিস নিয়ে অনিমেষ ভর্তি হতে যাওয়া বাসটায় উঠে চড়ল। প্রথম দিকের লেডিস সিটে রেখে জানলা দিয়ে ডাকতে মাধবীলতা ভারী পায়ে উঠে এলো। অনিমেষ বলল, একদম টানা চলে যাবে, কষ্ট পাবে না। কষ্ট? মাধবীলতা হাসল। ওদিকে সাঁইথিয়ার বাস হর্ন দিচ্ছে। অনিমেষ বাস থেকে নেমে পড়তেই মাধবীলতা পেছনে ডাকল। জানলার নিচে গিয়ে দাঁড়ালো অনিমেষ। মাধবীলতা চট করে ব্যাগ খুলে একটা খাম বের করে হাতটা বাড়িয়ে দিল। কি এটা? তোমার জন্যে নিয়ে এসেছিলাম, দরকার হবে। অনিমেষ খামটা খুলতে যাবে, এমন সময় বাসটা আবার সজোরে হর্ন বাজালো। দৌড়ে গিয়ে বাসে উঠল সে। ততক্ষণে প্রায় ভর্তি হয়ে গেছে। লোকেরা এখন দাঁড়িয়ে আছে মাঝখানে। ভিড় সাঁতরে কোনো রকমে নিজের সিটে গিয়ে বসতেই সে মাধবীলতাকে দেখতে পেল। কলকাতার বাসের জানলায় ওর মুখ। মাধবীলতা হাসবার চেষ্টা করছে। কবে দেখা হবে বললে না? লিখব, চেঁচিয়ে বলল অনিমেষ। মাধবীলতা কি বলল শুনতে পেল না অনিমেষ, কারণ তখন সশব্দে বাসটা চলতে শুরু করেছে। এক পলকেই মাধবীলতার উদ্গ্রীব মুখটা মুছে গেল সামনে থেকে। মাধবীলতার বিপরীতমুখী বাসে বসে খামটা খুলে শক্ত হয়ে গেল অনিমেষ। 5টা 100 টাকার নতুন নোট খামের ভেতরে, সঙ্গে একটা সাদা কাগজে 2টো অক্ষর লেখা, ভালো থেকো। খুব পাকা জুয়ারিও ভাবতে পারেনি কংগ্রেস এই নির্বাচনে পশ্চিমবঙ্গে গরিষ্ঠতা হারাবে। কয়েকটি ব্যাপারে যে প্রতিকূল পরিস্থিতি হয়েছিল তার জন্য এমন ভরাডুবি হবে তা বিরোধীরাও আশা করেনি। মুশকিল হলো, কংগ্রেস হারলেও কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পেল না। আদর্শের যে কেতাবি কথাবার্তা এতকাল পার্টিগুলো শুনিয়েছে তা বেমালুম ভুলে গিয়ে সম্পূর্ণ বিরোধী চিন্তার শক্তির সঙ্গে হাত মেলালো এবার। কংগ্রেস থেকে বিতাড়িত এক নেতার তৈরি জোরদারের সমর্থনপুষ্ট মুষ্টিমেয় এমএলএ নিয়ে নির্বাচিত দলকে সামনে রেখে ময়দানে জনসভা করল মার্ক্সপন্থীরা। কারণ মন্ত্রিত্বের ব্যাপারে মার্ক্সবাদী কমিউনিস্টদের অন্যান্য দলগুলো বিশ্বাস করতে পারছিল না। অল্প কদিন আগেই ভোট পাওয়ার জন্য যারা খেয়ে করেছে তারাই একসঙ্গে দাঁত বের করে হাসল। অনিমেষরা দেখল
শুধু মন্ত্রিত্ব পাওয়ার জন্যে কম আসন পাওয়া গান্ধীবাদী নেতাকে শিখণ্ডী করে কমিউনিস্ট পার্টি রাইটার্স বিল্ডিংয়ে বসার স্বপ্ন সার্থক করল। এমনকি স্বরাষ্ট্র দপ্তর পাওয়ার জন্য তাদের সব চেষ্টা ব্যর্থ হলে উপমুখ্যমন্ত্রী নামে একটি নতুন পদের উপঢৌকনে সম্পন্ন হতে হলো। কিন্তু প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়া হচ্ছিল এসবই হচ্ছে জনসাধারণের চাপে। নেতারা গোলাম হোসেনের গলায় ঘোষণা করলেন, জনসাধারণের রায় মাথা পেতে নিলাম। যুক্ত ফ্রন্ট গঠিত হল। পার্টির বিরুদ্ধে এতকাল যে অভিযোগ বিক্ষুব্ধরা করত তা আরও সত্য বলে প্রমাণিত হলো তাদের কাছে। যারা ইতিমধ্যে পার্টি থেকে বেরিয়ে এসেছিল তারা আশা করছিল এরকম আদর্শহীন দল থেকে এবার অনেকেই তাদের সঙ্গে যোগ দেবে, কিন্তু কার্যত তা হলো না। পার্টির এই আচরণের যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়া হলো, যে কোনো অপরাধী তার সমর্থনে বড় যুক্তি তৈরি রাখতে পারে যদি তাকে জেরা করার সুযোগ না দেওয়া হয়। এক্ষেত্রে পার্টিকে জেরা করা মানে দলবিরোধী কাজে লিপ্ত হওয়া। অনিমেষরা আশা করেছিল নির্বাচন হেরে গেলে মার্ক্সবাদীরা সংসদীয় গণতন্ত্রের মেকি পথ ছেড়ে আসবে। বস্তুত এ সম্পর্কে কানাঘুষো শোনা যাচ্ছিল। একটি রাজ্যে সরকার হাতে পাওয়া মানে কোনোভাবেই দেশে কমিউনিজম প্রতিষ্ঠা নয়। এই শাসন ব্যবস্থায় সমস্ত ক্ষমতা যখন কেন্দ্রীয় সরকারের হাতে, তখন একটি রাজ্য সরকার কিছুই করতে পারে না। কিন্তু কার্যত দেখা গেল মার্ক্সবাদীরা এতেই সন্তুষ্ট হয়ে পড়ছেন। কেন্দ্রের কাছ থেকে আরও ক্ষমতা পাওয়ার জন্য মাঝে মাঝে আবেদন নিবেদন চলছে। অনিমেষরা বুঝে নিল যা করবার তাদের একাই করতে হবে। এদেশে থিওরি আর প্র্যাকটিসের মধ্যে যে আকাশ জমিন ফারাক তা ওরা যারা মাটিতে দাঁড়িয়ে কাজ করছিল তারা হাড়ে হাড়ে টের পাচ্ছিল। কিন্তু ততক্ষণে বল গড়াতে শুরু করেছে। উত্তেজনা মানুষকে একত্রিত করে। অনিমেষরা পশ্চিমবাংলা ছাড়িয়ে এখন সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছিল। কিন্তু একথা ঠিক, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একাংশ জনসাধারণের সঙ্গে থাকার চেষ্টা করছে। নেতারা চাইছিলেন সরকারে গিয়ে রাষ্ট্রযন্ত্রের প্রতিক্রিয়াশীল চরিত্র, আমলাদের চেহারা, বিচার ব্যবস্থা এবং পুলিশের আসল রূপ কৃষকদের সামনে ভালোভাবে তুলে ধরতে। নির্বাচনের আগে তারা কৃষকদের যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোর প্রতি এক ধরনের নৈতিক দায়িত্ব তারা বোধ করছিলেন। কিন্তু সরকারে গিয়ে এসব সংস্কার করতে গিয়ে অন্য শরিক দলের কাছ থেকে এরা বাধা পেলেন। অতিরিক্ত জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বিতরণ এবং বর্গাচাষী উচ্ছেদ বন্ধের একটা চেষ্টা তারা করলেন, যা বিচার ব্যবস্থা এবং আমলাতন্ত্রের বাধায় অকেজো হল। 18 মার্চ 1967 তারিখে মার্ক্সবাদীরা শিলিগুড়ি মহকুমা শাখার উদ্যোগে একটি কৃষক সভা করেন। জমির উপর ভূমি মালিকদের একচেটিয়া অধিকারের অবসান, কৃষক সমিতির মাধ্যমে জমির সুষম বন্টন, জোতদারদের উৎখাত করার জন্য কৃষকদের সশস্ত্র করার একটা কর্মসূচি নেওয়া হলো। কিন্তু পরবর্তীকালে যখন আন্দোলন তুঙ্গে, যখন যুক্তফ্রন্টের পুলিশ কৃষকদের নির্মমভাবে হত্যা করছে, তখন সরকারে থেকেও মার্ক্সবাদীরা সামান্য প্রতিবাদ ছাড়া কিছু করতে পারেনি। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কৃষকদের ওপর অত্যাচার চালালেও তারা মন্ত্রিত্বে থেকে যান এবং সেই পথেই কৃষক আন্দোলনের সক্রিয় বিরোধিতা করেন। প্রথম বিস্ফোরণ 67 সালের মার্চ এপ্রিল মাসে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে। দলে দলে গরিব শুকিয়ে যাওয়া কৃষকরা বেরিয়ে এলো ঘর ছেড়ে বেনামি জমি দখল করতে। জোতদাররা প্রতিরোধ করল বন্দুক হাতে। কিন্তু মানুষ যখন মরিয়া হয় তখন সে বাঁচার স্বপ্ন দেখে। সে সময় তাকে দাবিয়ে রাখা শক্ত। কৃষকরা ব্যাপক হারে জমি দখল করতে লাগল। জোতদারের হাত শক্ত করল পুলিশ। স্বাধীন ভারতবর্ষের মাটিতে মাথা তুলে দাঁড়াতে চাওয়া গরিব কৃষকের রক্ত ঝরল। তারা চেষ্টা করল পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নিতে, জোতদারকে নিরস্ত্র করতে। কিন্তু বিনিময়ে মহিলা এবং শিশুদের নৃশংসভাবে হত্যা করল পুলিশ। নকশালবাড়ির মাটিতে যে রক্ত ঝরল তার প্রতিবাদে কোনো রাজনৈতিক দল কিন্তু গলা খুলল না। যুক্তফ্রন্টে বাস করে মার্ক্সবাদীরা কিছুটা প্রতিবাদ জানানোর ঝুঁকি নিয়ে চুপ করে গেল, কারণ তখন সারা দেশে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল যে মার্ক্সবাদীরা নাকি খুব কট্টর, তাদের মনোভাব জঙ্গি, শক্তি প্রয়োগ ছাড়া অন্য চিন্তা করতে পারে না। ফলত তাদের সম্পর্কে এক ধরনের ভীতি অন্য শরিক দলের মধ্যে সঞ্চারিত হলো। তারা এদের বিরুদ্ধে সরব হলো না। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও যুক্তফ্রন্টকে বাঁচানো গেল না। পরস্পরকে প্রতিনিয়ত সন্দেহ এবং অবিশ্বাস করে একটি পরিবার কখনো টিকে থাকতে পারে না।
নকশালবাড়িতে যে আন্দোলনের সূচনা হলো তা সেখানেই আপাত দৃষ্টিতে থেমে গেলেও সারা দেশে তার প্রতিক্রিয়া হলো ব্যাপক। এই আন্দোলনের খবর সারা দেশে ছড়িয়ে পড়ল। কেরালা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, ত্রিপুরা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, আসাম ইত্যাদি রাজ্যে ভূমিহীনদের জন্য জমি দাবি, জোর করে বাড়তি জমি দখলের চেষ্টা, উচ্ছেদ হওয়া বর্গাদাররা মাঠের ফসল কেটে নিতে চেষ্টা করতে লাগল। নকশালবাড়িতে যে রক্ত ঝরেছিল কৃষকের শরীর থেকে তা যেন সমস্ত নিরস্ত্র কৃষকের বুকে ছড়িয়ে পড়ল। অনিমেষ এতদিন সংবিধানের কাজে ব্যস্ত ছিল। শিলিগুড়ির সঙ্গে তার যোগাযোগ। নকশালবাড়ির আন্দোলনের পর সারা দেশে পুলিশি তৎপরতা শুরু হয়ে গেল। বেশিরভাগ সময়ই তাকে এবং সঙ্গীদের গা ঢাকা দিয়ে থাকতে হতো। একটা ব্যাপারে অনিমেষকে প্রায় চিন্তিত করত। এত কাছে নকশালবাড়িতে যে ঘটনা ঘটে গেল তার কোনো প্রতিক্রিয়া মধ্যবিত্ত কিংবা শ্রমজীবীদের মধ্যে হচ্ছে না। যেন এসব করে কৃষকরা জমি পাচ্ছে, তাতে আমাদের কি, এইরকম প্রবণতা দেখা দিচ্ছিল। অনিমেষরা আজ সারা দেশে ব্যাপকভাবে নকশালবাড়ির সমর্থনে পোস্টার ফেলছে, ছোট ছোট জনসভা করছে। ওরা ধরে নিচ্ছিল এইভাবে ওরা সাধারণ মানুষকে বোঝাতে পারবে। খুঁটিমারি জঙ্গলের মধ্যে অনিমেষের সাময়িক আস্তানাটা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছিল। সিরিল প্রায়ই খবর আনছিল যে স্বর্গছেড়া অঞ্চলে পুলিশি তৎপরতা বাড়ছে। এখন সারা দেশ গরম। কাগজ খুললেই পুলিশের সঙ্গে নকশালপন্থীদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। কথাটা ভাবলে অনিমেষের অবাক লাগে। যেহেতু নকশালবাড়িতে প্রথম বিস্ফোরণ, তাই একটা দলের নাম চিহ্নিত হয়ে গেল নকশালপন্থী বলে। অন্ধ্রপ্রদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে কেউ নিহত হলে তাকে বলা হয়েছে নকশাল। কেন? অবশ্যই নিজেদের নকশালবাড়ির কৃষকদের উত্তরসূরি বলতে গর্বিত বোধ করার কারণ আছে, কিন্তু সমস্ত দেশে যখন বিপ্লবের আগুন ছড়িয়ে দেবার চেষ্টা চলছে তখন একটা ক্ষুদ্র সীমার মধ্যে নিজেদের পরিচয় আবদ্ধ করা কেন? এসবই বুর্জোয়া মানসিকতার ফসল, কিন্তু তারাও ক্রমশ সেটা মেনে নিচ্ছে। নির্দেশ এসেছে এই এলাকায় যত ব্যক্তি মালিকানায় বন্দুক আছে তা জোর করে ছিনিয়ে নিতে হবে। সেই লিস্ট এখন অনিমেষের হাতে। আজ রাত্রে প্রথম অ্যাকশানে বের হবে সে। কিন্তু ভেতরে ভেতরে একটুও উত্তেজনা বোধ হচ্ছিল না। সিরিল এবং সে ছাড়া এই তথ্যটি কাউকে জানানো হয়নি। বিকেল হয়ে যাওয়া এই সময়টায় অনিমেষ একা বসেছিল। বড় বিষণ্ণ লাগে এই সময়টা। তার ওপর জলো বাতাস বইছে। ভুটানের পাহাড় থেকে মেঘ ভেসে আসছে কদিন থেকে। প্রথম বর্ষণ শেষ হবার পর কিছুদিন প্রকৃতি চুপচাপ ছিল। এখন যে বর্ষা নামবে তা চলবে একটানা। সময়টা অবশ্যই অ্যাকশনের পক্ষে উপযুক্ত। সন্ধ্যের খানিক বাদে জুলিয়েন এলো, সঙ্গে সিরিল। মালবাজার মেটেলি অঞ্চলে কাজ করছে জুলিয়েন। আজ ওর আসবার কথাও নয়। অনিমেষ হাত মিলিয়ে জিজ্ঞাসা করল, হঠাৎ এখানে? কিছু টাকার দরকার। কিছু ভালো মাল আসছে পাকিস্তান থেকে। কি আছে? যা আছে তাতে একটা থানা উড়ে যাবে। অনিমেষ বলল, ভালোই হলো, চলুন দেখি কপালে কি আছে আজ। তারপর সে জুলিয়ানকে আজকের পরিকল্পনার কথা খুলে বলল। সিরিল চুপচাপ শুনছিল। শেষ হলে বলল, আজ রাত্রেই এখান থেকে হাওয়া হয়ে যেতে হবে। আমি গাড়ির ব্যবস্থা করে ফেলেছি। অনিমেষ জিজ্ঞাসা করল, কার গাড়ি? পানিরামেরই। ওর গ্যারেজে 3টে জিপ আছে। চাবি কার কাছে থাকে আমি জেনে এসেছি। জুলিয়ান বলল, কাজ শেষ হলে কোথায় যাওয়া হবে? শিলিগুড়ি চলে যাব। মোটেই তা করতে যাবেন না। শিলিগুড়ি এখন খুব গরম। রাত্রে জিপ দেখলে পুলিশ ছাড়বে না। কিন্তু একটা বড় শহরে গিয়ে গা ঢাকা না দিলে মুশকিল হবে। শিলিগুড়ি ছাড়া আর তো কিছু মাথায় আসছে না। জিপ নিয়ে সোজা নাগরাকাটায় চলে যান। সেখানে রাতটুকু কাটিয়ে ভোরের ট্রেন ধরে হাসিমারায় ফিরে আসবেন। ওখান থেকে ভুটানের বর্ডার মিনিট 15 রাস্তা। পুলিশ জিপ খুঁজে পেলে ভাববে শিলিগুড়ির দিকেই গিয়েছেন। আবার উল্টো রাস্তায় ফিরে যেতে পারেন, একথা ওদের মাথায় ঢুকবে না। নাগরাকাটায় অনিমেষ কখনো যায়নি। হাসিমারায় গিয়েছে। ওখান থেকে ফুন্টশিলিং খুব কাছে। পাশেই নদীর ওপর বিরাট বাঁধের কাজ হচ্ছে। সেখানে ওদের কিছু লোক আছে। আস্তানা পেতে অসুবিধে হবে না। জুলিয়েনের পরিকল্পনা তাই ওর খুব পছন্দ হলো। লোকটির মাথায় খুব স্বাভাবিক ব্যাপারটা চমৎকার খোলে। রাত 12টায় একদম মৃত হয়ে যায় স্বর্গছেড়া। কোথাও সামান্য শব্দ নেই। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে।
অনিমেষ আর জুলিয়েন সমিলগুলোর সামনে এসে দাঁড়ালো। সিরিলকে বলা হয়েছে মেছুয়া পুল থেকে স্কোয়াডের বাকি সবাইকে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে সেখানে চলে আসতে। অনিমেষের একটুও উত্তেজনা আসছিল না। সে একবার পেটের ভেতরে গোটা অস্ত্রটা দেখে নিল। সুভাষদার দেওয়া জিনিসটা খুব ভালো। একদিন বৃষ্টির রাত্রে সে নিয়মকানুন মেনে পরীক্ষা করেছিল। হাত কাঁপেনি, কিন্তু একটি গুলি ছোঁড়ার অভিজ্ঞতা ছাড়া তার কোনো সম্বল নেই। বরং জুলিয়েনের হাতের ঝোলার মধ্যে যে মালগুলো আছে তা অনেক নিরাপদ। অ্যাক্টিভ করে ছুঁড়ে দাও, একসঙ্গে অনেকটা জায়গা উড়ে যাবে। অনিমেষ চারপাশে তাকালো। সামনেই ওদের স্কুল। এখন অবশ্য নামেই স্কুল, আসলে কিছু ভাঙাচোরা টিনের ঘর আর পুজো মণ্ডপ। আসল স্কুল হচ্ছে ওপাশে মাঠের গায়ে। কিন্তু এখানেই ভবানী মাস্টার ওদের পড়াতেন। সেই 47 সালের 15ই আগস্ট এই স্কুলের সামনে এসে জাতীয় পতাকা তুলেছিল। কানের পর্দায় এখনও বন্দে মাতরম চিৎকারটা মাখামাখি হয়ে আছে। অনিমেষ হাসল। সেসব শৈশব স্মৃতি সুদৃশ্য রাংতায় মোড়া যেন। ছায়ায় ছায়ায় সিরিল বেরিয়ে এলো। রেডি? জুলিয়েন বলল, তুমি চলে যাও আগে, হাওয়া দেখলে সিটি দেবে, আমরা আসছি। মোট 8 জন। অনিমেষ এদের প্রত্যেককে চেনে। একটা সুবিধে এই যে এদের কারোর নাম পুলিশের খাতায় নেই। কিন্তু ছেলেগুলোর মুখচোখ দেখে অনিমেষ বুঝতে পারছিল এরা ঠিক স্বাভাবিক নেই। সে ওদের সামনে গিয়ে বলল, কমরেডস, আজ আমরা যা করতে যাচ্ছি তা এই দেশের জন্যেই। মনে কোনো সংকোচ রাখবেন না কেউ। ছেলেগুলো কোনো কথা বলল না। অনিমেষ জানে সিরিল ওদের যা বোঝানোর বুঝিয়েছে। দুটো দলে ভাগ হয়ে ওরা রাস্তা পার হলো। বৃষ্টির জল মাথায় জমছে। ভাগ্যিস এখন মেঘ ডাকছে না, কারণ বিদ্যুৎ ঝলসালে অসুবিধে পড়তে হতো। চৌমাথায় এসে ওরা পজিশন নিয়ে দাঁড়ালো। পানিরামের বাড়ি দেখা যাচ্ছে। নিঝুম এই রাতে সেখানে একটাও আলো নেই। এই সময় সিটি বাজল। তীক্ষ্ণ একটা শব্দ আচমকা কানের পর্দায় স্ক্রুর মতো পেঁচিয়ে ঢুকে যেতেই অনিমেষ সোজা হয়ে দাঁড়ালো। পাঁচিলটা কাঁধ বরাবর। ওরা সবাই ডিঙিয়ে এপারে চলে এলো। গেটে ভেতর থেকে তালা দেওয়া। একজন একটা ছোট লোহার রডের চাপ দিয়ে তালাটাকে খোলার চেষ্টা করতেই শব্দ হলো। সঙ্গে সঙ্গে কুকুর ডেকে উঠল ভেতরে। ততক্ষণে তালা খুলে গেছে। ওরা চট করে বাড়ির দেওয়ালের দিকে সরে এলো। কুকুরটা তখন প্রবল শব্দে ডেকে যাচ্ছে। একটা মানুষের গলা শোনা গেল, কুকুরটাকে ধমকাচ্ছে। কিন্তু আরও মরিয়া হয়ে উঠল ওর গলার শব্দ। অস্বাভাবিক ব্যবহার করে লোকটা ঝুঁকে পড়ে বাইরের দিকটা দেখতে চেষ্টা করে হাঁক দিল, দারোয়ান, দারোয়ান। গেটের ডান দিকে দরজা বন্ধ একটা ছোট ঘর থেকে উত্তর এলো, জি সাব। সালা সুয়ার কি বাচ্চা, রাত ভোর নিন্দতা, দেখো বাহার মে ক্যা হুয়া। অনিমেষ দেখল ছোট ঘরের দরজাটা খুলে গেল। একটা মাঝবয়সী লোক সন্দেহ নিয়ে ঘর থেকে বেরিয়ে চারপাশ দেখতে লাগলো। অনিমেষরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে চট করে নজর পড়া সম্ভব নয়, কিন্তু অনিমেষ চট করে ভেবে নিল লোকটাকে বাড়তে দেওয়া উচিত নয়। ওপরের লোকটা তখনও ঝুঁকে আছে বারান্দায়। কুকুরের চিৎকারও কমেনি। গেটের তালা যে ভাঙা হয়েছে দারোয়ান বোধহয় ভাবতে পারেনি, কারণ সেটা ফাঁক করা ছিল না। একটু অসতর্ক হয়েই লোকটা ঘুরে দেখার জন্য এপাশে এলো। ফোঁটা ফোঁটা বৃষ্টিতে নিশ্চয়ই ওর খুব অস্বচ্ছন্দ হচ্ছিল। তাছাড়া রাত দুপুরে বিছানা ছেড়ে উঠে আসার আলসেমিও হয়তো চোখে জড়িয়েছিল। অনিমেষরা শক্ত হয়ে দাঁড়িয়ে লোকটাকে লক্ষ্য করছিল। কাছাকাছি আসতেই সিরিল আচমকা ওর মাথায় আঘাত করল। একটাও শব্দ বের হলো না। কাটা কলা গাছের মতো লোকটা মাটিতে নেতিয়ে পড়ল। ওরা দ্রুত শরীরটাকে কার্নিশের নিচে নিয়ে এলো, যাতে ওপর থেকে এ ব্যাপারটা দেখা না যায়। তখনই ওপর থেকে চিৎকার এলো, দারোয়ান, সব ঠিক হ্যায়? কোনো উত্তর না পেয়ে লোকটা খিঁচিয়ে উঠল, আরে এ হারামি, কাহা আয় তুম? অনিমেষ ইশারায় সবাইকে চুপ করে থাকতে বলে গুটি গুটি করে বারান্দায় উঠে এসে সদর দরজার পাশে দাঁড়ালো। কিছুক্ষণ হাঁকাহাঁকির পর বোধহয় লোকটার মনে সন্দেহ ঢুকল। কুকুরটাকে টানতে টানতে সে ভেতরে ঢুকে গেল। জুলিয়েন অনিমেষের পাশে এসে ফিসফিসিয়ে বলল, ওরা অ্যালার্ট হবার আগে আমাদের ঢোকা উচিত। অনিমেষ ঘাড় নাড়ল, না, ওরা কিছুই আন্দাজ করতে পারবে না, ওয়েট করুন। ভেতরে তখন অনেকগুলো গলা কথা বলছে।
তারপর পায়ের শব্দ পাওয়া গেল। অনিমেষরা ততক্ষণে প্রস্তুত। বিরক্ত গলায় কিছু বলতে বলতে কেউ দরজাটা খুলতেই কুকুরটা তীরের মতো ছিটকে বেরিয়ে এলো, কিন্তু বারান্দার শেষ প্রান্তে পৌঁছবার আগেই আর্তচিৎকার করে বেচারাকে শুয়ে পড়তে হলো। সিরিলের সঙ্গীদের মধ্যে একজন এত চটপটে হাতে কাজ শেষ করতে পারবে তা অনিমেষও ভাবতে পারেনি। ফলে যে লোকটা দরজা খুলেছিল সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে ওদের দেখে ঠকঠক করে কাঁপতে লাগলো। অনিমেষ লোকটির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, পানিরাম কোথায়? 3-4 বার কথা বলার চেষ্টা করে শেষ পর্যন্ত লোকটা আঙুল দিয়ে ভেতরটা দেখিয়ে দিল। সময় নষ্ট করল না অনিমেষরা, লোকটাকে সঙ্গে নিয়ে অন্দরে ঢুকে পড়ল। বেশ বড় বাড়ি, চারপাশের ঘরগুলোর কিছু মুখ কৌতূহলে বাড়িয়ে হকচকিয়ে গেল। অনিমেষ চিৎকার করল, আপনারা সবাই বেরিয়ে আসুন, নইলে এই লোকটিকে মেরে ফেলা হবে। অস্ত্রটি বের করে লোকটির শরীরে ঠেকালো সে। সঙ্গে সঙ্গে লোকটি ধপ করে মাটিতে বসে পড়ল। ম্যাজিকের মতো কাজ হয়ে গেল তৎক্ষণাৎ। পিলপিল করে 5-6 জন নারী পুরুষ জড়সড় হয়ে ঘরের কোনায় এসে দাঁড়ালো। সিরিল গিয়ে ঘরগুলো দেখে এলো, এসে ঘাড় নাড়ল, কেউ নেই। ঠিক তখনই একটা গুলির শব্দ হলো, আর অনিমেষ দেখল ওদের দলের একটি ছেলে ছিটকে পড়ে গেল। অনিমেষ দ্রুত মুখ তুলে একটা মোটা লোককে দেখতে পেল, 2 হাতে বন্দুক নিয়ে আবার টিপ করছে। কিছু বোঝার আগেই বিস্ফোরণ ঘটে গেল ওপরে। জুলিয়েনের হাত শূন্য থেকে নেমে আসার আগেই দোতলার কাঠের রেলিংয়ের একাংশ খসে গেল। বন্দুকধারী উবু হয়ে বসে আর্তনাদ করতে লাগলো। দুজনকে এদের পাহারায় রেখে অনিমেষরা ওপরে উঠে এলো। সিরিল চটপটে হাতে লোকটিকে তুলে ধরল। ক্যা পানিরামজি, ক্যা হুয়া? সর্বাঙ্গে রক্ত ঝরছে, হাতের বন্দুক পড়ে গেছে। লোকটা তখনও গোঙাচ্ছে, মরে যাওয়ার মতো আহত হয়নি বোঝা যায়। অনিমেষের মাথা গরম হয়ে গিয়েছিল। সে দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করল, গুলি করলেন কেন? ডাকু। পানিরাম তখনও কাঁপছিল। জুলিয়েন বলল, আর দেরি করা ঠিক হবে না, শব্দ পেয়ে লোকজন ছুটে আসতে পারে, চটপট জলদি। বেশিক্ষণ সময় লাগলো না 2টো বন্দুক হাতাতে। পানিরামের শোয়ার ঘরের সিন্দুকে টাকার স্তূপটা পাওয়া গেল। 2টো বাজারের থলেতে পুড়ে নিল সেগুলোকে। সিরিল সোনার গয়নাগুলোর দিকে হাত বাড়াতে যাচ্ছিল, নিষেধ করল অনিমেষ, ওগুলো নিয়ে ঝামেলা বাড়বে, তুমি গাড়ির চাবি জোগাড় করো। এক লাফে নিচে নেমে গেল সিরিল। অনিমেষ দ্রুত বারান্দায় গিয়ে বাইরের দিকটা দেখল। আশেপাশে লোকজনের গলা পাওয়া যাচ্ছে। গুলির শব্দে ঘুম ভেঙে গেছে এ তল্লাটের মানুষের, আর এখানে থাকা যায় না। ভেতরের বারান্দায় আসতেই জুলিয়েনের গলা পাওয়া গেল, আজ বদলা হলো পানিরাম বাবু, এতদিনে যে রক্ত শুষেছেন গরিব মানুষের, তার হিসেব মেটালেন আজ। কথাটা শেষ করে ইঙ্গিত করতেই সিরিলের সেই সঙ্গীটি যে কুকুরটাকে ঠান্ডা করেছিল তার হাত চলল। অনিমেষ দেখল বসে থাকা বিরাট শরীরটা লাশ হয়ে গেল। অনিমেষের দিকে তাকিয়ে জুলিয়েন হাসল। উপায় ছিল না, শালা আমাদের চিনতে পেরেছিল, বাঁচিয়ে রাখলে বেশি দাম দিতে হতো। অনিমেষ আবিষ্কার করল, এই ছারপোকাটির মৃত্যু চোখের ওপর দেখে তার একটুও খারাপ লাগলো না, বরং অদ্ভুত শান্ত হয়ে গেল নার্ভগুলো। চট করে মনে পড়ে গেল নিচের মাটিতে ওদের একজন শুয়ে আছে। ওরা এবার নিচে নেমে এসে ছেলেটির পাশে দাঁড়ালো। এক পলকেই বোঝা যায় প্রাণ গুলি লাগা মাত্রই চলে গেছে। বুকের ওপর অনেকটা রক্ত মাখামাখি হয়ে আছে। জুলিয়েন নিচু গলায় নির্দেশ দিতেই ছেলেরা শরীরটাকে তুলে নিল। ঘরের কোনায় দাঁড়ানো লোকগুলোর দিকে তাকিয়ে অনিমেষ বলল, 10 মিনিটের মধ্যে যে ঘর থেকে বের হবে তাকেই পানিরাম বানিয়ে দেব। ওরা বারান্দায় এসে দেখল অন্তত 15 লোক গেটের বাইরে জমা হয়ে গেছে। 2-1 জন গেট টেনে ঠেলে ঢুকবো করছিল। ওদের দেখে কি করবে বুঝতে পারছে না। যদিও এখানে বেশ অন্ধকার, মুখের আদল পরিষ্কার দেখা যায় না, তবু কোনো সুযোগ নিতে চাইছিল না অনিমেষ। শূন্যে মুখ করে গুলি ছুড়ল আচমকা। সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে গেল জটলাটার মধ্যে। কে আগে পালাতে পারে সে চেষ্টা চলল এবার। পাশের গ্যারেজ থেকে একটা জিপ নিয়ে সিরিল তখন প্রায় নিঃশব্দে এসে দাঁড়িয়েছে সামনে। 2টো গাড়ি পাওয়া গেল না, একটার আবার ইঞ্জিন খারাপ। ওরা সন্তর্পণে মৃত ছেলেটিকে জিপের পেছনে 2 সিটের মাঝখানে শুইয়ে দিয়ে উঠে বসলো এক এক করে। জায়গা কম হচ্ছিল, কিন্তু তা নিয়ে কেউ কোনো কথা বলল না। জিপ চলতে আরম্ভ হবার আগে অনিমেষের মনে পড়ে গেল 1 মিনিট দাঁড়াতে বলে সে লাফিয়ে নেমে পকেট থেকে কালো চক বের করে সাদা দেওয়ালের উপর দ্রুত হাতে লিখল, নকশালবাড়ি লাল সালাম, গরিব মানুষের শত্রু পানিরামরা সাবধান। চটপট লিখে জিপে উঠতেই জুলিয়েন বলল, হাতের লেখার প্রমাণ রেখে গেলেন? অনিমেষ গম্ভীর গলায় বলল,
আজ থেকে যুদ্ধ শুরু হয়ে গেল যখন, তখন সারা শরীর দিয়েই তো প্রমাণ রাখছি। গেট পার হবার সময় জুলিয়েন উঠে দাঁড়িয়ে ঝোলা থেকে বস্তুটি বের করে পানিরামের বাড়ির ওপর ছুঁড়ে মারল। প্রচণ্ড শব্দে স্বর্গছেঁড়া কেঁপে উঠতেই ওরা রাস্তায় এসে পড়ল। একটি মানুষকেও কাছাকাছি দেখা যাচ্ছে না। জিপ ছুটল নাগরাকাটার দিকে। অনিমেষ একা পা বাইরে রেখে সামনের সিটে কোনো মতে বসে আছে। তার পাশে জুলিয়েনের পায়ের নিচে থলে ভর্তি টাকা, পেছনের একটি ছেলের হাতে বন্দুক দুটো। কেউ কোনো কথা বলছিল না, মুখে কোনো শব্দ কেউ না করলেও প্রত্যেকেই মৃতদেহটির কথা ভাবছিল। যাবার সময় সে সবার মতোই সহজ ভঙ্গিতে হেঁটে গিয়েছিল। এখন তার শরীর নিথর, জিপের মেঝেতে থলের মতোই পড়ে আছে। প্রথম অ্যাকশানেই একটা বড় দাম দিতে হলো। অনিমেষ এই 20-21 বছরের ছেলেটিকে আগে কখনো দেখেনি, কিন্তু ছেলেটির কথা যত ভাবছিল সে, তত তার ভেতরে ক্ষরণ হচ্ছিল। ওর সঙ্গীরাও এখন চুপচাপ। ডান দিকে বানারহাটকে রেখে ওরা ডায়না নদীর উপর উঠে আসতেই অনিমেষ সিরিলকে গাড়িটা থামাতে বলল। চুপচাপ সে নিচের নদীটার দিকে তাকালো। অনেকটা জায়গায় চর পড়ে আছে, মাঝখানে সরু ফিতের মতো জলের রেখা। সে ফিরে এসে বলল, গাড়িটাকে ব্যাক করে নদীর বেডে নিয়ে যাওয়া যায় না? হ্যাঁ, ওপাশে একটা রাস্তা আছে, তাই করুন। ওরা সবাই গাড়ি থেকে নেমে পড়ল। সিরিল ধীরে ধীরে গাড়িটা পিছু নিয়ে গেল। অনিমেষ সঙ্গীদের মুখের দিকে তাকালো। সে যা ভাবছে এরাও কি তাই ভেবেছে? না হলে কী কারণে জিপটাকে নিচে নিয়ে যেতে বলল তা কেউ জিজ্ঞাসা করল না কেন? আঘাত সব মানুষের ভাবনা এক খাতে বইয়ে দেয়। ওরা নিঃশব্দে নিচে নেমে এলো। বড় বড় বোল্ডারের পাশ দিয়ে সরু প্যাসেজ দিয়ে জিপটাকে কোনো মতে নদীর ওপর নিয়ে এলো সিরিল। ছেলেটা খুব ভালো গাড়ি চালায়। ওরা সেই আবছা অন্ধকারে ঘুরে ঘুরে ঠিক ব্রিজের নিচে একটা নরম জায়গা পেল। অনিমেষ দেখল জায়গাটা অনেকটা বালি, পাথর টাথর বড় একটা নেই। সিরিল গাড়ি থেকে নেমে বলল, আমরা সবাই একমত তো? সবাই জিজ্ঞাসার চোখে তাকাতেই সিরিল খানিক ইতস্তত করল। সোমবার ডেড বডি ওর মায়ের কাছে পৌঁছে দেওয়ার কথা। জুলিয়েন বলল, অসম্ভব, সেটা করলে পুরো দল ধরা পড়ে যাবে। অনিমেষ সিরিলকে জিজ্ঞাসা করল, তোমার কি ইচ্ছে? হঠাৎ হাউ হাউ করে কেঁদে উঠল সিরিল। সবাই চুপ করে থাকলো কিছুক্ষণ। অনিমেষ বুঝতে পারছিল এদের অনেকের কান্নায় সিরিল প্রকাশ্যে কাঁদছে। অনেক চেষ্টার পর নিজেকে শান্ত করল সিরিল। শুধু আমার কথা শুনে সোমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। আমি ওর মায়ের সামনে কখনো যেতে পারবো না। ঠিক আছে, এখানেই হোক। বালি নরম বলে অসুবিধে হলো না। ওরা সবাই মিলে হাত চালালো। জিপের মধ্যে একটা ছোট ত্রিপল পাওয়া গেল। গর্তটা ফুট চারেক খুঁড়তে প্রায় 1.5 ঘন্টা খরচ হয়ে গেল। এখন এখানে কোনো শব্দ নেই। নদীর দুধারে জঙ্গল। মাঝে মাঝে এক একটা ভারী লরি উপরের ব্রিজ দিয়ে হু হু করে ছুটে যাচ্ছে। আশেপাশে কোনো জনবসতি নেই। ঠিক ব্রিজের নিচে থাকায় কোনো চলন্ত গাড়ির নজরে পড়ার সম্ভাবনা নেই। একসময় খুঁড়তে খুঁড়তে জল বেরিয়ে এলো। খোঁড়া বন্ধ করে জুলিয়েন ছেলেদের বলল কিছু মাঝারি সাইজের বোল্ডার জড়ো করতে। তারপর গাড়ি থেকে ত্রিপলটা বের করে গর্তের মধ্যে সুন্দর করে বিছিয়ে দিল। ত্রিপলের একটা দিক অনেকখানি বাইরে বের করে রাখল সে। সিরিল এবার 3 জনকে সঙ্গে নিয়ে জিপ থেকে সোমরার শরীরটাকে পরম যত্নে বয়ে নিয়ে এলো সেখানে। এই পাতলা অন্ধকারেও বোঝা যাচ্ছিল ছেলেটার মুখ অত্যন্ত স্বাভাবিক, যেন গভীর ঘুমের ভেতর স্বপ্ন দেখছে সে। অনিমেষ জানে না এই কালো ছেলেটি রাজনীতি বুঝত কিনা, লেখাপড়া কতদূর শিখেছে, আদৌ শিখেছে কিনা তাও তার জানা নেই। কিন্তু একটা নতুন ভারতবর্ষ তৈরি করার যে স্বপ্ন এখন তাদের চোখে, এ তার শরিক ছিল। কিংবা এসবের কিছুই সে তেমন করে জানত না। বন্ধুর কথায় হয়তো অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চেয়েছিল, কিন্তু অনিমেষের মনে হলো আসন্ন বিপ্লবের ভিত তৈরি করতে সে একটা ইট পাতল। জুলিয়েনের মাথা ঠিক ছিল। চটপটে হাতে সে ছেলেটির পকেট দেখে নিল। একটা চারমিনারের প্যাকেট, দেশলাই আর গোটা 3 টাকা ছাড়া কিছু নেই। কিন্তু বুকের ওপর নেতানো ক্রস দেওয়া চেনটাকে সযত্নে খুলে নিয়ে সে সিরিলের হাতে গুঁজে দিয়ে উঠে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ বিড়বিড় করে ঠোঁট নাড়ল। তারপর কপালে 2 কাঁধে হাত ছুঁইয়ে অনিমেষের দিকে তাকালো। অনিমেষ সঙ্গীদের দিকে এগিয়ে এলো। কমরেডস, এটা অত্যন্ত বেদনার যে আমাদের একজন সাথী
আজ প্রথম অ্যাকশনের দিনেই শহীদ হলেন। আসন্ন বিপ্লবের সূচনায় এই মৃত্যু আমাদের যদিও নিঃসঙ্গ করল, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের উদ্যমকে আরও শক্তিশালী করবে। যা সত্য তা আমাদের মানতেই হবে। আসুন আমরা সবাই কমরেড সোমরার কাছে শপথ করি, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যেন তার আত্মার অপমান না করি। সবাই এসে সোমরাকে ঘিরে হাঁটু গেড়ে বসল। সেই নির্জন মধ্যরাতের নদীর চরে শিরশিরে বাতাস ছাড়া আর কোনো শব্দ নেই। প্রত্যেকের হাত সোমরার শরীর স্পর্শ করতেই অনিমেষের মনে হলো এখনও তাপ আছে মৃতদেহে। অনিমেষ গাঢ় গলায় বলল, আপনারা আমার সঙ্গে উচ্চারণ করবেন, যতদিন ভারতবর্ষের বুর্জোয়া শাসন ব্যবস্থা ধ্বংস না হয় ততদিন আমরা বিশ্রাম করব না। খুব গম্ভীর, বিষণ্ণ কিন্তু দৃঢ় গলায় শব্দগুলো প্রতিধ্বনিত হল। তারপর অত্যন্ত যত্নে সোমরার শরীর গর্তের ভেতরে ত্রিপলের উপর শুইয়ে দিয়ে ত্রিপলের অন্য প্রান্তটি দিয়ে ঢেকে দেয়া হলো। সামান্য বালি ছড়িয়ে দিয়ে এক এক করে বোল্ডারগুলো সাজানো হলো শরীরের ওপর। এবার প্রত্যেকে বালি চাপিয়ে দিতে লাগলো গর্তে। জুলিয়েন চাপা গলায় বলল, কমরেড সোমরা, যুগ যুগ জিও। ওরা সাড়া দিল, যুগ যুগ জিও। নকশাল বাড়ি, লাল সালাম, লাল সালাম, লাল সালাম। কমরেড সোমরা, লাল সালাম, লাল সালাম, লাল সালাম। সেই রাত্রিরে কতগুলো বুকের গভীর কষ্টের মধ্যে ভীষণ উত্তাপ জন্ম নিচ্ছিল। প্রতিটি শব্দ যেন জ্বলন্ত মশালের মতো ওদের সমস্ত শরীরে সেই তাপ ছড়াচ্ছিল। একসময় যখন সেই গর্তটির কোনো অস্তিত্ব বোঝা যাচ্ছিল না, তখন ওরা নিঃশব্দে উঠে দাঁড়ালো। নাগরাকাটা স্টেশনের মাইলখানেক আগেই ওরা জিপটাকে বড় রাস্তা থেকে ডান দিকের জঙ্গলে ঢুকিয়ে দিল। সিরিল চাইছিল ওটাকে জ্বালিয়ে দিতে, কিন্তু জুলিয়েন নিষেধ করল। আগুন জ্বাললেই অনেক দূর থেকে মানুষ আকৃষ্ট হবেই। তাছাড়া ভোর হয়ে আসছে, নিজের অস্তিত্ব সবাইকে জানিয়ে দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। স্বাভাবিক অবস্থায় হয়তো দু একদিনের মধ্যে জিপটা কারোর নজরে নাও পড়তে পারে। যতটা সম্ভব জিপ থেকে হাতের ছাপ মুছে ফেলা হলো। সিরিল ইঞ্জিনের তারগুলো ছিঁড়ে রেখে দিয়ে দাঁত বের করে হাসল। অনেকক্ষণ পরে তাকে স্বাভাবিক চেহারায় দেখে অনিমেষের ভালো লাগল। মুশকিল হলো বন্দুক দুটো নিয়ে। ওগুলো প্রকাশ্যে বয়ে নিয়ে যেতে দেখলে অনেকের সন্দেহ হতে পারে। জুলিয়েন পথ বাতলালো। নাগরাকোটায় ঢোকার মুখে ওর পরিচিত এক ডেরায় বন্দুক জমা রেখে যাবে। বিশ্বাসী লোক, প্রয়োজনে পেতে অসুবিধা হবে না। টাকাগুলো আপাতত ব্যাগেই থাক। কিন্তু অনিমেষ এত টাকা কোথাও রেখে যেতে রাজি নয়। টাকার পরিমাণ কত তাও জানা নেই, এখন গুণে দেখারও সময় নেই। শেষ পর্যন্ত ঠিক হলো টাকা নিয়ে জুলিয়েন একাই চলে যাবে। প্রয়োজনটা আপাতত ওর মারফত জানতে পেরেছিল অনিমেষ। মালপত্র কেনার ব্যাপারে যত তাড়াতাড়ি হাত বদল হয় ততই মঙ্গল। জুলিয়েন অবশ্য আরও একজনকে সঙ্গে নিয়ে নিল। ঠিক হলো নাগরাকাটা থেকে দলটা আপাতত ভেঙে যাবে। ঠিক 10 দিন পরে ফুনশেলিংয়ে সবাই দেখা করবে। জায়গাটা ঠিক করে নেওয়া হলো। জঙ্গল থেকে বেরিয়ে ছোট ছোট দলে ভাগ করে ওরা হাঁটা শুরু করল। নাগরাকাটার মুখে এসে জুলিয়েন অনিমেষের দিকে হাত নাড়ল। তারপর বাঁ দিকে নেমে গেল সঙ্গীকে নিয়ে। ওদের দুজনের হাতে দুটো বন্দুক আর দুটো ব্যাগ। লোকটার সাহস আছে প্রচণ্ড। জঙ্গল ছাড়ার আগে সে প্রস্তাব দিয়েছিল, এখন যেহেতু কারোর বাড়ির সঙ্গে যোগাযোগের কোনো উপায় নেই, তাই প্রয়োজনের খরচ চালাতে অর্থের প্রয়োজন হবেই। সেক্ষেত্রে পানিরামের টাকা থেকে প্রত্যেককে 100 করে টাকা দিয়ে দেওয়া হোক। অনিমেষের এতে সায় ছিল না। সাধারণ ডাকাতির পর্যায়ে পড়ে যাচ্ছে যেন ব্যাপারটা। যদিও তার নিজের কাছে সামান্য কিছু অর্থ আছে, কিন্তু একথা ঠিক যে অন্যান্যদের পকেটে কিছু নাও থাকতে পারে। তবু ওখান থেকে টাকা নেওয়াতে তার অস্বস্তি হচ্ছিল। কিন্তু জুলিয়েন বোঝালো, আমরা তো যুদ্ধের জন্যই টাকাটা নিচ্ছি। যদি শুধুমাত্র টাকার অভাবেই কেউ ধরা পড়ি, তাহলে বিপ্লবটা করবে কে? আমরা বিলাসের জন্যই টাকা নিচ্ছি না। প্রয়োজন মেটাতে নেওয়া বন্দুকের গুলি কেনার মতোই স্বাভাবিক। সেই মতো কিছু টাকা সে সবাইকে দিয়েছিল। ব্যাগের টাকার পরিমাণ দেখে বোঝা গিয়েছিল যে টাকাটা ওরা খরচের জন্য নিল তা মূল টাকার 200 ভাগের 1 ভাগও নয়। সকালে যে ট্রেনটা এলো সেটা একদম ফাঁকা।
অনিমেষ আর সিরিল অন্যদের কাছ থেকে বিদায় নিয়ে একটা ফাঁকা কামরায় উঠে বসল। সিরিল টিকিট কাটতে চেয়েছিল, কিন্তু তাকে নিষেধ করল অনিমেষ। এই ভোরে কাউন্টারে গেলে রেল কর্মচারীটি মনে রাখবে তাদের। মাত্র দুজন লোক চাদর মুড়ি দিয়ে এক কোণায় ঢুলছিল। অনিমেষ ঠিক করল সামনের কোনো স্টেশনের টিকিট কেটে নেবে। এসব ট্রেনের চেকার বড় একটা ওঠে না। জানলার ধারে বসার পর প্রথম ক্লান্তি বোধ করল অনিমেষ। একটা পুরো রাত কিভাবে উত্তেজনার মধ্যে কেটে গেছে টের পাওয়া যায়নি। এখন শরীরে ভার বোধ হচ্ছে। সিরিল ট্রেনে উঠেই একটা বেঞ্চিতে টান টান হয়ে শুয়ে পড়েছিল। এর মধ্যেই তার ঘুমন্ত শরীর থেকে মৃদু নিঃশ্বাস বের হচ্ছে। মুখ শিশুর মতো শান্ত। একে দেখলে কে বলবে যে গতরাতে এক দুঃসাহসিক অভিযানে অংশ নিয়েছে? কিন্তু ক্লান্তি বোধ করলেও অনিমেষের ঘুম আসছিল না। জানলার বাইরে পৃথিবীটা একটু একটু করে ফর্সা হয়ে কচি চেহারা নিয়েছে। নরম কলাপাতার মতো রোদ জঙ্গলের শরীরে। দুপাশে গাছগাছালি আর চা বাগান রেখে ট্রেন ছুটছিল হাসিমারার দিকে। অনিমেষ চোখ বন্ধ করল। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আজ অনিমেষরা যেমন সলতে পাকানোর কাজ শুরু করেছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং ভারতবর্ষের সব দিকেই এরকম ছোট ছোট দল এরকম ঘটনা ঘটাচ্ছে। এভাবে কতগুলো রক্তচোষা বাদুড়কে সরিয়ে দিতে পারলেই ব্যবসায়ীরা ভয় পাবে, আর নির্যাতিত জনসাধারণ বুঝতে পারবে তারা ওদের বন্ধু। অবশ্যই প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তারা। এইসব ছোট ছোট মশালগুলো একসময় বিরাট অগ্নিকুণ্ডের চেহারা নেবে সারা দেশ জুড়ে। নির্যাতিত মানুষের সেই পথে নেমে আসা স্রোতে ভেসে যাবে বুর্জোয়া ফ্যাসিবাদীর দুর্গ। এ সময় যদি কমিউনিস্ট পার্টিগুলো তাদের সঙ্গে আসত, তাহলে বোধহয় ব্যাপারটা আরও দ্রুততর হতো। কিন্তু অনিমেষ মাথা নাড়াল। এই ভালো, জনসাধারণ এদের চেহারা আরও ভালো করে চিনুক, তাহলে তাদের শক্তি আরও জোরদার হবে। আজ এই মুহূর্তে স্বর্গছড়ায় কি হচ্ছে অনুমান করতে চাইল সে। ওই ছোট্ট শান্ত জায়গায় মানুষগুলো তাদের স্মৃতিতেও এমন ঘটনার কথা খুঁজে পাবে না। পানিরামের মৃত্যুর খবর পেয়ে ওরা নিশ্চয়ই খুশি হয়েছে। চা বাগানের যেসব গরিব শ্রমিক গলায় ফাঁস পড়েছিল, তারা নিশ্চয়ই স্বাভাবিকভাবে নিঃশ্বাস ফেলছে। অনুমান করা যায় এখন পুলিশ ছুটে গিয়েছে বানারহাট থেকে। দলে দলে মানুষ এসে ভিড় করেছে পানিরামের বাড়ির সামনে। ডাকাতির গল্প মুখে মুখে ছড়াচ্ছে, কিন্তু সেই সঙ্গে লেখাগুলোও পড়ছে লোকে। যদি কেউ তাদের চিনে ফেলে পরোয়া নেই, অন্তত ওই লেখাগুলো স্বর্গছেড়ার গরিব কুলি মজুরদের মনে গাঁথা হয়ে যাচ্ছে। তারা যদি বুঝতে পারে অনিমেষরা ওদের ভাই, তাহলে আর কিসের ভয়?